This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে আত্রি। আমরা ভোটের রেজাল্টেড আউট হওয়ার আগে একের পর এক বৈঠক দেখছি। গতকালও একটা বৈঠক হয়েছে, আজও একটা বৈঠক হয়েছে, যে বৈঠকে নেতৃত্বে থাকছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে যেন বিশেষ করে ভবানীপুরের দিকে নজর দেওয়া হচ্ছে। ভবানীপুরের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে সন্ধ্যে 7টায় বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেখানে কি কি নির্দেশ দেওয়া হতে পারে, এই বৈঠকে কি হতে চলেছে, সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। গতকাল আমরা কি দেখেছি, প্রতিটি বিধানসভার কাউন্টিং এজেন্টদের নিয়ে আলোচনার পর আজ ফের বৈঠকের ডাক দেওয়া হয়েছে, এবং তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি বৈঠকে শাসক দলের বাকি প্রার্থীরাও ছিলেন। এবং গতকাল দেখেছিলাম যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে নির্বাচনী এজেন্ট বা ভোটের গণনার যে দায়িত্বে থাকেন যারা, তাদেরকে বলা হয়েছিল কিভাবে রাত জাগতে হবে স্ট্রং রুমে, কিভাবে প্রত্যেকটা মুহূর্ত করা নজরদারি চালাতে হবে, সেই সমস্ত বিষয়, সেই রণকৌশল কি হবে ভোট গণনার দিন, সেটা সমস্ত এজেন্টকে একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। আর আজ যে বৈঠক রয়েছে ভবানীপুরে, তার নেতৃত্বে থাকছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালে সেখানে গণনা হবে। যে শাখাওয়াত মেমোরিয়াল থেকে আমরা দেখেছিলাম দ্বিতীয়বার স্ট্রং রুম নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন, বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন। তারপর সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হয়েছিল, একেবারে দুর্গের মতো তৈরি করে দেওয়া হয়েছে শাখাওয়াত মেমোরিয়ালকে। সেই শাখাওয়াত মেমোরিয়ালে যারা দায়িত্বে থাকবেন সেই কাউন্টিং এজেন্টদের নিয়েই আজ বৈঠক করবেন সন্ধ্যে 7টায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। আজকের এই বৈঠক ঠিক গুরুত্ব কতটা, সৌরভ? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অতীতে বিভিন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে এতটা তৎপরতা কিন্তু তৃণমূল শিবিরে দেখা যায়নি। এবারের নির্বাচন নিঃসন্দেহে একটা হাই ভোল্টেজ নির্বাচন। 21-এর পর থেকেই বাংলার রাজনীতিতে অত্যন্ত আগ্রাসীভাবে বিজেপি বাংলা দখল করতে চায় এবং বাংলায় তারা জিততে চান, এবং এই ব্যাপারে তারাও যেমন সিরিয়াস, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু কোথাও কোনো ফাঁক রাখছেন না। এবং সেই জায়গা থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে 7টার সময় বৈঠক ডেকেছেন ভবানীপুর কেন্দ্রের সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে। ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠক করা হয়েছে, গতকালই করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু শুধুমাত্র ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করছেন আজকে সন্ধ্যে 7টায়। নিঃসন্দেহে এই তৎপরতা এটাই বুঝিয়ে দেয় যে এই নির্বাচন কতটা হাই ভোল্টেজ, এবং তার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। একদম হাই ভোল্টেজ আসন, সেই হাই ভোল্টেজ আসনে পাশাপাশি গোটা রাজ্যেই তো গণনা রয়েছে। আগামীকাল 293টি আসনে গণনা রয়েছে। সেখানে কি হতে চলেছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো টিভি9 বাংলায়। আর গতকালও একটা বৈঠক হয়, আর সেই বৈঠকের কি মূলত রণকৌশল ছিল বা আছে দলের, সেটাই তুলে ধরা হয়। দলের যারা নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, প্রার্থী রয়েছেন, একাধিক নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের। গণনার দিন কাউন্টিং এজেন্টদের ঘরের খাবার খেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা থেকেই তিনি এই নির্দেশগুলি দেন। ভোর 5টার মধ্যে পৌঁছে যেতে হবে এজেন্টদের, এই নির্দেশ দেন। এবং 10 সেকেন্ড লোডশেডিং হলে 50 ইভিএম বদলে দিতে পারে, এই আশঙ্কাও তিনি করেছেন। দলীয় নেতা কর্মী এবং এজেন্টদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি বলছেন, সিআরপিএফ যদি ডান্ডা দিয়ে মারে, আপনারাও ঝান্ডা আর ডান্ডা রাখবেন। প্রতি গণনা কেন্দ্রে 4 থেকে 5,000 কর্মী জমায়েত করবেন। পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে, কথা বলছেন তৃণমূল সুপ্রিমো। কোনো অত্যাচার করলে দলকে জানাবেন, ওখান থেকে বেরোবেন না। কাউন্টিংয়ে খেলা হবে, ওরা কত বড় খেলোয়াড় আমি দেখতে চাই, কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বা অন্য কেউ চমকালে পাল্টা বলবেন, আপনারা আপনাদের কাজ করুন। দলীয় কর্মীদের ভার্চুয়াল বৈঠকে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন গতকাল। সামনে কাউন্টিং, যে চক্রান্ত বিজেপি সর্বস্তরে করেছে, তাতে কাউন্টিংয়েও তারা নানা ধরনের কারচুপি করতে পারে, অনিয়ম করতে পারে, এই আশঙ্কা আমরা সবাই করছি। তৃণমূলের কী কী করণীয় সেগুলো আমাদের নেতৃত্ব সবিস্তারে এই কর্তব্য করণীয়গুলো তারা সমস্ত পর্যবেক্ষণ করছেন। বার্তা দেওয়ার
দরকার দলে। তার মানে কি মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা পরে পরে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্ট হতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না, হাওয়া দেখে তারপর ঢুকবে। অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে। আরো একটা দিকে তো নজর রাখতে হবে, কারণ কাউন্টিং রয়েছে। সেই কাউন্টিং এর জন্য ইতিমধ্যেই না জেলা ভিত্তিক ধরে পর্যবেক্ষক নিয়োগ করছে তৃণমূল কংগ্রেস। যেমন উত্তর 24 পরগনা, তার দায়িত্বে রয়েছেন সৌগত রায়, পার্থ ভৌমিক, 2 সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আলাদা করে দমদম এবং বারাকপুরের দায়িত্বে আরো একজনকে দেওয়া হয়েছে, রাজীব কুমারকে দেওয়া হয়েছে। রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, তিনি দমদম এবং বারাকপুরের দায়িত্বে থাকছেন। বারাসতের দায়িত্বে দেওয়া হয়েছে রথিন ঘোষকে। কলকাতা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দারকে। আর দক্ষিণ কলকাতার দায়িত্বে থাকছেন অরূপ বিশ্বাস, ফেরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে থাকছেন সায়নী ঘোষ এবং রিজু দত্ত। আর মেদিনীপুরে আলাদা দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং দেব। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাওড়াতে পুলক রায়, অরূপ রায় এবং কৈলাস মিশ্র, তারা দায়িত্ব থাকছেন কাউন্টিং এর জন্য আলাদা পর্যবেক্ষক হিসেবে। উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন। এটা ব্যারাকপুরে এমনি মানে এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্যে সবার কাছে এক্সরে মেশিন আছে। তো উনি আগে সারদা চিটফান্ডের পুরো সিস্টেমটাকে চুরি করেছিলেন মমতা ব্যানার্জিকে, রাজীব কুমার। আবার ওনাকে ব্যারাকপুর আর দমদমে পাঠানো হয়েছে। মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। ওনাকে চ্যালেঞ্জ করলাম, রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জিকে, দুজনকে, কি উনি চ্যালেঞ্জ স্বীকার করুন আমার। উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে, আমরা হাতে চুরি পরে বসে নিই। রাজীব কুমারই যে হ্যাকার, ও হ্যাক করার এই জন্য এই কন্ট্যাকচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। আর উনি এই খেলটা না নেবেছেন, এটা ভুল করছেন। আচ্ছা, প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের একটা স্ট্র্যাটেজি থাকে সব ক্ষেত্রেই, আর এই স্ট্র্যাটেজি থেকে বিজেপিও পিছু যাচ্ছে। তারা এবার ইভিএম পাহারার ক্ষেত্রে ঠিক কি করছে? আজ সকাল থেকে রাজ্যের সব স্ট্রংরুমের কাছে অবস্থানে বসেছেন বিজেপির মহিলা কর্মীরা। গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতিটি স্ট্রংরুমের যে সুরক্ষা, সেটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির মহিলা কর্মীদের। মহিলা কর্মীদের একেবারে সামনে রাখা হয়েছে, সামনের সারিতে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে স্ট্রংরুমের কাছে অবস্থানে বসে যাচ্ছেন তারা। গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতিটা স্ট্রংরুমের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির মহিলা কর্মীদের। দেখুন, তৃণমূলের তরফ থেকেও একাধিক পর্যবেক্ষক রাখা হয়েছে, জেলাওয়ারি দেওয়া হয়েছে একাধিক দায়িত্ব। বাড়ির খাবার ছাড়া আর এজেন্টরা কিছু খাবেন না, চরম সতর্কতা অবলম্বন করতে হবে, এরকম নির্দেশ তৃণমূল সুপ্রিমো দিয়েছেন। আর বিজেপির দিক থেকেও যে একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্ট্রংরুমের একেবারে সুরক্ষার দায়িত্ব, মানে নজরদারির দায়িত্বে সামনের সারিতে রাখা হচ্ছে মহিলাদের। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, মহিলা ব্রিগেডকে একেবারে সামনে রাখায় বিজেপির এই কৌশলের পেছনের কারণটা কি? আর দেখো, আমরা যদি গত কয়েকদিন ধরে দেখি, তাহলে এই স্ট্রং রুম নিয়েই কিন্তু একটা স্নায়ু যুদ্ধ চলছে রাজ্যের দুই প্রধান প্রতিপক্ষের মধ্যে। তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ সারির নেতা বলতে যাদেরকে আমরা চিনি, তারা সরাসরি স্ট্রং রুমে চলে যাচ্ছে। বিজেপির প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন, বিজেপির এজেন্টরা পৌঁছে যাচ্ছেন। এটা যেমন আছে, যাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা তারা কোথাও গিয়ে সামান্যতম বাড়তি কোনো সুযোগ না পায়, সে কারণেই একেবারে টক্কর দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে। অন্তত তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সে কারণেই বিজেপির সমস্ত মহিলা যে কর্মীরা রয়েছে, নেতারা রয়েছেন, তারাই স্ট্রং রুমগুলোর সামনেতে তারা অবস্থানে বসবেন। তার কারণ বহুবার এই অভিযোগ সামনে আসছে যে তৃণমূল কংগ্রেসের অনেকেই ভেতরে ঢুকে যাচ্ছেন, তারা তাদের ইচ্ছামতো কিছু করার চেষ্টা করছেন। এবং এই জায়গাটা আমরা যদি দেখি, একটু পিছিয়ে যাই, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, যেখানে আগামীকাল ভবানীপুর কেন্দ্রের গণনা হবে, সেই স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে পৌঁছেছিলেন তখন কিন্তু শুভেন্দু অধিকারীর এজেন্ট সূর্যনীল দাস তিনিও ছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে 1 ইঞ্চিও বাড়তি জমি তৃণমূল কংগ্রেস কোথাও যাতে না পেতে পারে, স্ট্রংরুমকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে সেই রাজনীতিতেও কোথাও তারা জোড়াফুল শিবিরকে ছাড়তে চাইছে না। এই কারণেই পদ্মফুল শিবিরের এই বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই মোডে এখন সব রাজনৈতিক দলই রয়েছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তাদের স্ট্র্যাটেজি নিচ্ছে। সাংগঠনিক বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে এবং আমাদের সম্মানীয় যারা অবজারভার আছেন সুনীল বনসলজি এবং ভূপেন্দ্রজি তারা থাকবেন। এখন তো সামনে শুধু কাউন্টিং 4 তারিখে, সুতরাং এটাই ভাবা হচ্ছে যে একটু কাউন্টিং নিয়েই এই আজকের বৈঠক। সরকার করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি, সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। তার আগে গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। কাউন্টিংয়ের দিন কিছু গণ্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না, দরকার হলে বম মেরে উড়িয়ে দেবেন, গণ্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। কারণ হার মেনে নেওয়া খুব মুশকিল। যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। আরে 400ই নিয়ে নেন উনি, কে না বলেছে? 4 তারিখ অবধি সব সিট ওনাকে দিয়ে দিচ্ছি আমরা। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতবো, আমরা সরকার গঠন করব। গণনার আগে আত্মবিশ্বাসী বিজেপি তারা সরকার গঠন করবে, সেরকমই তো প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর কাল গণনা যেহেতু রয়েছে, আজ বিভিন্ন মন্দিরে এই বিজেপি প্রার্থীদেরও দেখা যাচ্ছে, তারা পুজো দিচ্ছেন। সকাল সকাল বিভিন্ন মন্দিরে গিয়েছিলেন তারা, বিজেপি প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি ধরা পড়ছে। নিজের জয়ের সঙ্গে বাংলায় পরিবর্তনের আশায় পুজো দিচ্ছেন বিজেপি প্রার্থীরা। শঙ্কর ঘোষ, সজল ঘোষ, সুব্রত মৈত্র, অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার বিজেপি প্রার্থীকেও দেখা গেল মন্দিরে গিয়ে পুজো দিতে। নীলাদ্রি শেখর দানা, শঙ্কর গুছাই, তাকেও দেখা গেল মেদিনীপুরে। বিধানসভার অন্তর্গত সমস্ত গণদেবতাদের মঙ্গল কামনার্থে আমি এই পুজো দিলাম এবং সর্বোপরি আমাদের পশ্চিমবাংলার সনাতনী রাষ্ট্রবাদী যত আমাদের নাগরিক আছেন, যারা এই বাংলাকে সঠিকভাবে পথ দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মতদান করেছেন, তাদের উদ্দেশ্যে প্রত্যেককে আমি পুজো দিলাম। 2021 সালের 2রা মের পর যে তাণ্ডব তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির উপরে চালিয়েছিল, কার্যকর্তাদের হত্যা করেছিল, সেই দুঃসহ স্মৃতি কেউ ভুলে যায়নি। ফলে আগামীকাল সেই সমস্ত যারা আমাদের প্রাণ দিয়েছেন কার্যকর্তারা, তাদের স্মৃতিকে মাথায় রেখেই মা কালীর আশীর্বাদ নিয়ে আগামীকাল পশ্চিমবঙ্গে নতুন ভোরের খোঁজে আমরা কাউন্টিংয়ে প্রবেশ করব। এরা তো সবসময় ধর্ম নিয়ে বিভাজনে একটা খেলে পশ্চিমবঙ্গে, যেটা দুর্ভাগ্যজনক। তবে আর কয়েক ঘন্টা পরেই ইভিএম এ ফল আসতে শুরু করবে। তারা পুজো দিচ্ছেন এবং এটা খুব সংগঠিত ভাবে দিচ্ছেন, এবং ব্যক্তিগতভাবে যারা ধর্মাচরণ করেন, আমি নিজেও করি, সেটা নিয়ে তো বলার কিছু থাকে না, কিন্তু দলগতভাবে তারা করছেন, সেটাই প্রশ্ন। আজকের দিনে আমি খুব কড়া শব্দ বলতে চাই না, নির্বাচনের ফলের প্রতীক্ষায় আছে, তবে হতাশ করে এই ধরনের ভূমিকা এরা বরাবরই থাকে। সেটা তো তারাই বলতে পারবেন, কিন্তু এমন তো নয়, পুজো আমরা সকলেই দিই, পুজো সবই হবে। এখন প্রার্থনা তারা কি করছে সে তো জানি না। আমাদের একটা বক্তব্য যে ওই ভোট বাক্সে কিন্তু ভোট পড়ে গেছে, সেটা হচ্ছে মানুষের ভোট, সেই রেজাল্টটা বেরোতে হবে স্বচ্ছভাবে। তার আগে যদি আমরা সিসিটিভিগুলো দেখতে পাচ্ছি না, এই সমস্তগুলো তৈরি করে, তাহলে বিতর্ক আরম্ভ হবেই, তৈরি হবে। ভোটটা তো পড়ে গেছে, ওই ভোটেরই তো রেজাল্ট বেরোবে।
শুধু বিজেপি নয়, তৃণমূলও ভগবানের স্মরণের রেজাল্টের আগে দিনভর বিভিন্ন মন্দিরে পুজো দিলেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। প্রতিদ্বন্দ্বীর মতো আবার মন্দিরে মাথা ঠুকছেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেও। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুই প্রার্থী, বিজেপি তৃণমূল মানিকতলার দুই প্রার্থী, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। মন্দিরে মন্দিরে মানিকতলায় দুই প্রার্থী এবং দুই প্রতিপক্ষকেই দেখা যাচ্ছে ঈশ্বরের স্মরণে। আগামীকাল বঙ্গযুদ্ধের রেজাল্ট আউট, তার আগে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি আজকে শ্যামবাজারে সেখানে বজরংবলীর মন্দির, সেখানে তিনি পুজো দিলেন। সকাল থেকে মন্দিরে পুজো দিচ্ছেন। সকাল থেকে ঠনটনিয়া মা কালী, সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে শুরু হয়েছে, এখানেও কালীবাড়িতে দিয়েছি, আরও এক দু জায়গায় যাব, বজরংবলীকেও পুজো দিলাম। কালকে তো বঙ্গযুদ্ধের রেজাল্ট, ধর্মযুদ্ধ, কি প্রার্থনা করলেন? প্রার্থনা করছি যে পশ্চিম বাংলার মঙ্গল হোক, দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক। মুখ্যমন্ত্রী বলছেন 230 সিট তারা পাবেন, বেশিও পেতে পারেন, আপনারা কি বলবেন? মমতা ব্যানার্জি তো 300 বোধহয় বলেছে, আর 6টা কোত্থেকে আনবে আমি জানি না, এখানে তো 294টা আছে, আর 6টা কী যে বলছে আর কী যে বলছে না, দলকেই অস্বস্তিতে ফেলছে আর কি। সেটা ওর দল, যারা দল করে তারা বুঝবে। এক্ষেত্রে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আপনাকে প্রথম বলেছি, আজ না বহুদিন ধরে বলছি, আমি 200% আমি কনফিডেন্ট জয়ের ব্যাপারে। 100 নয়, একেবারে 200% তারা কনফিডেন্ট। তিনি কনফিডেন্ট যে তিনি কিন্তু এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জিতবেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্ট্রং রুমের সামনে ভিতরে কি কি কৌশল নেওয়া হবে তা তো এতক্ষণ দেখালাম, কিন্তু স্ট্রং রুমের বাইরের ছবিটা কিরকম? স্ট্রং রুমে রীতিমতো বজ্র আটুনি, নিরাপত্তা সংঘাতের মধ্যেই গণনা কেন্দ্রের সামনে প্রায় 2 মানুষ সমান লৌহ প্রাচীর। আমরা 3টে জায়গায় ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী দীক্ষা, অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে থেকে রয়েছেন সুদীপ্ত, আর অন্যদিকে মহাদেব রয়েছেন রানাঘাট থেকে। আমি সবার প্রথমে দীক্ষাকে দিয়েই শুরু করি, কারণ হাই ভোল্টেজ জায়গা, সেখানেও যথেষ্ট স্নায়ুর লড়াই দেখেছি এই নিরাপত্তাকে কেন্দ্র করে। দীক্ষা, সেখানকার ছবি, সেখানে তৃণমূল বিজেপি দুই দলের পক্ষ থেকেই বা কি কৌশল নেওয়া হলো সেখানে? দেখো, 294টার মধ্যে মনে হয় এই যে কেন্দ্রটা, যে শাখাওয়াত গভর্নমেন্ট হাই স্কুল, মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এটাই হচ্ছে মনে হয় সব থেকে বেশি মানুষের দৃষ্টি হলো। ভারতবর্ষের যে মানুষ আছেন বা রাজনৈতিক দল রয়েছে তাদের দৃষ্টি এই জায়গাতেই, তার কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর দ্বৈরথ যে লড়াই ভোটের, সেই গণনা কেন্দ্রে কালকে এখান থেকে গণনা শুরু হবে। এবং তার জন্য আমরা দেখেছিলাম পরশুদিনই মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এখানে এসেছিলেন। স্ট্রংরুমের বাইরে দীর্ঘ 3.5 থেকে 4 ঘন্টা বসে অপেক্ষা করে দেখছিলেন, স্ট্রংরুম পাহারা দিচ্ছিলেন। পাল্টা শুভেন্দু অধিকারীর এজেন্ট সূর্যনীল দাস তিনিও পৌঁছে যান এবং ভেতরে ঢুকে পাহারা দেন। তারপর থেকেই রাত্রি 11টার সময়তে সিপি কমিশনের তরফ থেকে একটি 163 জারি করেন যে তার 200 মিটারের মধ্যে কোনো 4 জন বা 5 জনের বেশি জামায়াত করা যাবে না। ফলে শাখাওয়াত মেমোরিয়াল যে গভর্নমেন্ট স্কুল রয়েছে তার বাইরে পর থেকেই যথেষ্ট জোরদার রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তো কৌশল নিয়েইছেন, সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে একটু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, মানে যেখানে সবার প্রথমে এই অভিযোগটা এসেছিল যে স্ট্রং রুমের নিরাপত্তা সঠিকভাবে হয়তো নেই, প্রত্যেকটা রাজনৈতিক দল হয়তো সঠিকভাবে সেখানে একই রকম সুবিধা পাচ্ছেন না, অভিযোগ পাল্টা অভিযোগ সেখানে দেখেছেন, এমনকি ধস্তাধস্তির ছবিও সেখান থেকে উঠে এসেছিল। সুদীপ্ত, গণনার ঠিক আগের দিন আজকে সেখানকার কি অবস্থা, কি ছবি? একদমই ঠিক, যেটা তুমি বললে যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নিয়ে কিন্তু বিভিন্ন রকমের যে অভিযোগ উঠে এসেছিল, তারপরে কিন্তু আজকে যেটা হয়েছে লৌহ প্রাচীর গড়ে ফেলা হয়েছিল। এই মুহূর্তে আমি রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এখানে কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা তারাই এমন আসছেন, তার সাথে শশীবাজাও এসেছেন যে স্ট্রং রুমের পাশে যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে নিরাপত্তা বিষয় কীরকম কী রয়েছে এবং আদতে তাদের কোনো অসুবিধা বা অন্য কিছু আছে কিনা সেইটা তারা খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকে যে স্ট্রং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে তারা এসে তাদের যে সিকিউরিটি ব্যবস্থা সেটা একদম দেখছেন। এবং সূত্র মারফত যেটা
যেটাই জানাচ্ছে হয়তো কিছু সময়ের মধ্যে হয়তো এখানে সিপি তিনি নিজেও এসে কিন্তু এখানকার যে আজকে যে সিকিউরিটি ব্যবস্থা কী রয়েছে সেটা দেখা হবে। কারণ পরশু দিন গত দুদিন আগে যখন তৃণমূল এবং বিজেপির যে সংঘাত দেখা গেছিলো, সংঘাতের কারণে কিন্তু যে ঢোকার গেট এবং তাদের পারিপার্শ্বিক যে সিকিউরিটি ব্যবস্থা ছিল সেটাকে আরও কড়াভাবে একদম গড়ে তোলা হয়েছিল। এবং আজকে সকাল থেকে আমরা বারংবার দেখেছি যে সেখানে কিন্তু যে প্রাচীর, যে লৌহ প্রাচীর যেটা করেছে সেটা প্রায় 2 মানুষ সমান বলা যেতেই পারে, 2 মানুষ সমান একটা লৌহ প্রাচীর তুলে দেওয়া হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বাইরে এবং কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ রয়েছে। শুরু করলে সুদীপ্ত, তাহলে সেই সংঘাতের ছবিটা একটুখানি যদি দর্শকদের সামনে তুলে ধরা যায়, আমি পিসিআর কে বলবো যে সেই সংঘাতের পরিস্থিতি কি হয়েছিল সেই সময়টা একবার ছবিটা দেখাতে দর্শকদের কাছে। আমরা বিভিন্ন জায়গায় স্ট্রং রুমের নিরাপত্তার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তো কারণ 163 ধারা জারি রয়েছে, যেখানে এই স্ট্রং রুম কেন্দ্রের 200 মিটারের মধ্যে কেউ বাইরে প্রবেশ করতে পারবেন না। সেই ছবিটা আমরা দেখালাম, মানে শাখাওয়াতেও আজ সকালে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। वो लोग अंदर जा रहे थे। चलिए चलिए। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ, বিজেপির পতাকা লাগানো গাড়ি নাকি ভেতরে ঢুকে গিয়েছে, এরকম অভিযোগ উঠতে থাকে তৃণমূলের পক্ষ থেকেও। এই বচসা অভিযোগ, পাল্টা অভিযোগ তো চলে। এবার একটুখানি রানাঘাটের দিকে নজর রাখবো। রানাঘাটে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব, তার সঙ্গে কথা বলবো। মহাদেবের কাছে যাবো, তবে তার আগে একটু বক্তব্যগুলো শুনি, অভিযোগগুলো শুনি। ফালতু এরা ঝামেলা করছে, এদের কোনো ঝামেলার কোনো মিনিংলেস এরা ঝামেলা, মাথায় তো বুদ্ধি নেই, তাই জন্যই তৃণমূলটা করে। তো কেউ সমর্থক যদি কেউ এই রাস্তাটা ইউজ করতে চায় সে ইউজ করতে পারবে না, ঠিক আছে। এখানে 163 আছে, কেউ ঢুকেছে, আমি জানি না কে ঢুকেছে কে না ঢুকেছে, তার হয়তো কোনো অফিসিয়াল কোনো কাজ ছিল, অফিসিয়াল কাজও তো থাকতে পারে। এদের তারা তো ওখানেই থামিয়ে দিতে পারতো। এসব না করে কালকের কিভাবে প্রিপারেশন করবে সেগুলো এদের করা উচিত। মাথায় বুদ্ধি কম তো, তাই জন্য তৃণমূল করে। নেতাদেরও বুদ্ধি কম, কর্মীদেরও বুদ্ধি কম, অশিক্ষিতদের দল পুরো কমপ্লিটলি, তাই জানেও না কি নিয়ম কি না নিয়ম। ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই নিয়মটা কোথায় লেখা আছে, বলতে পারবে না, ওরা বলতে পারবে না, কারণ সব তো ক্রিমিনাল। কলকাতার ছবি তো দেখলাম, কিন্তু জেলার স্ট্রং রুমের নিরাপত্তার ছবিটা ঠিক কিরকম? আমরা যদি রানাঘাট থেকেই শুরু করি, মহাদেব। একদমই, আমি রানাঘাটের চিত্রটাই দেখাবো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দর্শকদের জন্য দেখাবার জন্য। আমি একটু দেখাই যে দেখো রানাঘাটের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে মূলত বিধানসভার গণনা হবে, তার সঙ্গে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ যে নির্বাচনকে কেন্দ্র করে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখো তুমি দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশের ব্যারিকেড করে দেওয়া আছে। আজকে হয়তো 2-1জন মানুষ প্রবেশ করতে পারছেন, কিন্তু আর কিছুক্ষণ পর থেকে এখানে মাছি পর্যন্ত গড়াবে না, এমন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে কেন্দ্র বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, রাজ্য পুলিশ গেটে। সাধারণ মানুষ তো করতেই পারবেন না, বা কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক যারা, তারা প্রবেশ করতে পারবেন না। প্রবেশ শুধু একমাত্র করতে পারবে যারা গণনা কেন্দ্রের সাথে যুক্ত রয়েছে তারা। এবং আমরা রানাঘাট কলেজের সামনে ছবি দেখছি, কারণ রানাঘাট কলেজ, সেখানেই গণনার কাজটা চলবে। রীতিমতো বাঁশের ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে, কারা কত দূর যেতে পারবেন সেই সমস্ত বিষয়টা কিন্তু সর্বোচ্চ একই। ধন্যবাদ মহোদয়। এবার একটা বক্তব্য শুনুন। জয় নিয়ে দ্বিধাহীন, এখনো পর্যন্ত অপরাজেয় শোভনদেব চট্টোপাধ্যায় দলের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। গণনার আগের দিন ঠিক কি বলছেন একবার শুনুন। টেনশন মানে কি, আমি এটা দেখতে চাইছি যে আমার যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার সেই অ্যারেঞ্জমেন্টটা আমি যথাযথ করতে পেরেছি কিনা, এটা যে কী করতে হবে তার নির্দেশিকা আমাদের দল করে দিয়েছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মিলে করে দিয়েছেন। সেটা পড়ে নিচ্ছি ভালো করে, যাতে কোনো কোথাও কোনো গ্যাপ না থাকে। যারা গণনা কেন্দ্রে আছে তাদের প্রত্যেককেই রাত্রে হোটেলে রাখা হচ্ছে, কিন্তু আমি একটা সেন্টারে রাখছি না, কারণ একটা সেন্টারে অত লোককে রেখে তাদের শোয়ানো, তাদের খাওয়ানো, কারণ যে কোনো হোটেলেও রাখা অসুবিধে। সেই জন্য আমরা আমাদের তো কাছাকাছি সব কটা ওয়ার্ড, এই ওয়ার্ডে রাখছি, তাদের ভোর 5টার মধ্যে রিপোর্টিং করতে বলেছি। কি বলবেন, কতটা আশাবাদী? আমি তো জেতার ব্যাপারে 100% আশাবাদী, 100% আশাবাদী। আমি মুখ্যমন্ত্রীর জেতাটা আমাদের কাছে অত্যন্ত অপরিহার্য একটি ব্যাপার। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করেছি সবই।
কত আসন পাবেন বলে 200+, অবশ্যই 200+। বরানগর কার, সজলের নাকি সায়ন্তিকার, নাকি খেলা ঘোরাবেন সায়নদেব? এই সমস্ত প্রশ্ন চলছে সবার মনেই চলছে, মানুষের মনে বরানগরের, আর তার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মনেও। 24 ঘন্টার মধ্যেই এর উত্তর স্পষ্টও হয়ে যাবে। তারা কি হালকা টেনশনে আছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, তবে আশাবাদী ভরপুর। বিজেপির সরকার গঠনের বিষয়েও নিশ্চিত বরানগরের বিজেপি প্রার্থী। টেনশনে কি আছে? খুব একটা নেই, একেবারে নেই এটা বললেও আবার বড় মিথ্যা কথা বলা হবে। কিন্তু দেখুন, এরপর যদি কিছু হয় তাহলে আর কিছু বলার থাকবে না আর কি, অর্থাৎ সেখানে আমার আর বিশেষ টেনশন। আর আমার সত্যি কথা যদি বলি, আমার জীবনে টেনশন বিষয়টাকেই খুঁজতে আমার টেনশন হয়। আমার যা লেখা আছে এই লেখা কেউ পাল্টাতে পারবে না। কষ্ট হতে পারে মানতে সেই লিখনকে, কিন্তু আমার টেনশন খুব একটা হয়। কি আশা করছেন, কেমন হবে ফলাফল? জিতবো, ফেয়ার মার্জিনে জিতবো। পুজো না, নমস্কার আমি প্রতিদিনই বাড়ি থেকে বেরোনোর আগে বাবা মা সহ যারা দেবদেবী, যাদের আমি আরাধ্য দেবতা, তাদের আমি প্রণাম করেই বেরোই। এটা রুটিন, এটার মধ্যে অন্য কিছু নেই। আপনারা কত আসন পেতে পারেন? আমি জ্যোতিষী না, সরকার আমাদের হবে এটা বলতে পারি। এখন সেটা 148টা না 188টা, এটা আমার পক্ষে বলা সম্ভব। এটা যারা অ্যানালিসিস করছেন দলের ভেতরে তারা করবেন। আমি মানুষের মন, মানুষের মুড, মানুষের বক্তব্য ট্রামে, বাসে, ট্রেনে, হাটে, বাজারে যা দেখেছি, সব জায়গার স্যাম্পেল এক, শুধু ওই পার্ক সার্কাস, তপসিয়া, ডায়মন্ড হারবারের স্যাম্পেলটা আলাদা, আর বাকি সব স্যাম্পেল এক। আচ্ছা, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই দুই শব্দবন্ধের মধ্যে আমরা ঘুরছি। আর কয়েক ঘন্টার অপেক্ষা, আর তারপরেই এর উত্তর স্পষ্ট হতে শুরু করবে। ভোটের রেজাল্ট আউট, TV9 বাংলার সঙ্গে আপনারা দেখবেন নন স্টপ কভারেজ সকাল 6টা থেকে আগামীকাল। কিন্তু তার মধ্যেও কিছু প্রতিক্রিয়া আসছে, আপনাদের শোনাবো। অশোক ভট্টাচার্য তিনি বলছেন ঘোড়া কেনা বেচার একটা আশঙ্কার কথা, পরিস্থিতি তেমন তৈরি হলে কোন দিকে যাবে বামেরা? এই প্রশ্নের যখন উত্তর চাওয়া হয় তার কাছ থেকে, তিনি বলছেন বিজেপি যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেটাই তাদের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী বসিয়ানী সিপিএম নেতার আশা এবার শূন্যের খরা কাটাবে বামেরা। কতগুলো সিট বামেদের হতে পারে? আমি যা শুনছি বিভিন্নভাবে 10-এর ওপরে যাবে, এই কথাটা অনেকেই বলছে। যত দুর্বলই হোক না, তৃতীয় শক্তির একটা আবির্ভাব ঘটাটা ভীষণ প্রয়োজন। এই দুটো দলের মধ্যে কোনো নীতি, একটা একেবারে দক্ষিণপন্থী আদর্শে বিশ্বাস করে, আর একটা হচ্ছে অআদর্শিক পার্টি। তাহলে হর্স ট্রেডিং হতে পারে? হতেই পারে, আমি তো সবাই মানুষ তো এই আশঙ্কাই করছে। আমাদের যদি সমর্থন প্রয়োজন হয়, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, সরকার করতে হবে, বামেরা কোন দিকে যেতে পারে? আমার ব্যক্তিগতভাবে প্রশ্নটা যেটা হচ্ছে যে কোনো মতেই বিজেপি যাতে ক্ষমতায় আসতে না পারে, সেটা আমাদের সবার এক নম্বর। হ্যাঁ, এক নম্বর। তাহলে কি 2 নম্বর বিকল্প যে তৃণমূলের দিকে ঝোঁকা উচিত? আমার তো এই কথা আমি বলছি না। 2 নম্বর বিকল্প হচ্ছে বামপন্থীরা একটা নির্ণায়ক শক্তির ভূমিকা পালন করে, এটা আমরা চাই। আপনারা শুনলেন যে ঠিক এই জায়গাতেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে, একটা সম্ভাব্য পরিস্থিতি যদি বামেরা সেরকম নির্ণায়ক পরিস্থিতি তৈরি হয় আসে, তাহলে পরে তারা কি করবে, কাকে তারা সমর্থন যোগাবে, তৃণমূল নাকি বিজেপিকে? এই নিয়েও, এই অবস্থান কোন দিকে যায় তা নিয়েও এখন অনেক আলোচনা সমালোচনাও শুরু হয়ে গিয়েছে, যদিও এখন সবটাই একটা সম্ভাবনার জায়গায়। যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে এই সম্ভাবনার জায়গাটা সম্ভাবনাতেই থেকে যাচ্ছে। তাই একটা বিষয় আশাবাদী বামেরা, তারা যে শূন্যের গেরোর মধ্যে আটকে আছে, এই গেরো হয়তো কাটতে পারে এমনই আশা করছেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী। তিনি বলছেন যে ঘোড়া কেনা বেচা হতে পারে, এই আশঙ্কার কথা তিনিও শোনাচ্ছেন। আর তিনি বলছেন চারিদিক থেকে শুনে তার মনে হচ্ছে 10টা আসন বামফ্রন্টের দখলে যেতে পারে। দেবজিৎ সরকার বিজেপি প্রধান মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দেবজিৎ, অশোক ভট্টাচার্য তিনি একটা আশা করছেন যে 10 বামফ্রন্টের ঘরে এই সংখ্যাটা জলজল করতে পারে এবং নির্ণায়ক ভূমিকাও নিতে পারে। 10 আর একটু বাড়ানো যায় না?
ওটা 210-এ কি কোনোভাবে নিয়ে যাওয়া যায় না? এসব কি, এসব অদ্ভুত কথাবার্তা। এই বাম কি আমরা দেখতে চেয়েছিলাম? 210 অষ্টম বামফ্রন্ট হয়ে গেল, সেইটাই তো সবাই ঘুরে দাঁড়াচ্ছিল। এত কম, আর তার মধ্যে শুধু কি হর্ষাই থাকবে? 2-4টে হর্ষতর জিনিস কি থাকবে না? থাকতে কি পারে না? একটু দেখতে হবে তো। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ 34 বছর ধরে অনেক দেখেছে, এবং তারপরেও ঘুরিয়ে তৃণমূলকে জেতানোর যে প্রবল আকাঙ্ক্ষা বামফ্রন্টের মধ্যে এবং প্রচেষ্টা, সেটাও দেখেছে। আর কোনো দিকে নেই। এখন একটাই জিনিস, যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই স্লোগানকে বুকে নিয়ে পশ্চিমবঙ্গে প্রথম গণতান্ত্রিক সূর্যোদয় হতে চলেছে। বিজেপির সরকার আসছে। ধন্যবাদ দেবজিৎ সরকার, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। অশোক ভট্টাচার্যের বক্তব্য একটু আপনাদের আবার শোনাবো, কি বলছেন তিনি শুনুন। কতগুলো সিট বামেদের হতে পারে? আমি যে শুনছি বিভিন্নভাবে যে 10-এর ওপরে যাবে এই কথাটা অনেকেই বলছে। যত দুর্বলই হোক না, তৃতীয় শক্তির একটা আবির্ভাব ঘটাটা ভীষণ প্রয়োজন। এই দুটো দলের মধ্যে কোনো নীতি, একটা একেবারে দক্ষিণপন্থী আদর্শে বিশ্বাস করে, আর একটা হচ্ছে অআদর্শিক পার্টি। না, তাহলে হর্স ট্রেডিং হতে পারে? হতেই পারে। আমি তো সবাই মানুষ তো এই আশঙ্কাই করছে। আমাদের যদি সমর্থন প্রয়োজন হয়, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, সরকার করতে হবে, বামেরা কোন দিকে যেতে পারে? আমার ব্যক্তিগতভাবে প্রশ্নটা যেটা হচ্ছে যে কোনো মতেই বিজেপি যাতে ক্ষমতায় আসতে না পারে, সেটা আমাদের সবার এক নম্বর। হ্যাঁ, এক নম্বর। তাহলে কি 2 নম্বর বিকল্প যে তৃণমূলের দিকে ঝোঁকা উচিত? আমার তো এই কথা আমি বলছি না। 2 নম্বর বিকল্প হচ্ছে বামপন্থীরা একটা নির্ণায়ক শক্তির ভূমিকা পালন করে, এটা আমরা চাই। প্রতিক্রিয়া নেব। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। ডক্টর সেন, আপনি শুনলেন অশোক ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি বলছেন যে 10+ বামফ্রন্টের আসন হতে পারে এবং নির্ণায়ক শক্তিতেও পরিণত হতে পারে। যে বামফ্রন্ট বাংলায় জীবাশ্মে পরিণত হয়েছে, যে বামফ্রন্টের বাংলায় বিধায়ক ও সাংসদ সংখ্যা শূন্য, যাদের দেখলে এখনো সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম, ছোট আঙাটিয়া, করবেতা, কেশপুর, চমকাইতলা, দগদগে ঘায়ের মতো মানুষের মনে পড়ে যায়, তাদেরকে বাংলার মানুষ আগামী 34 বছরেও আর কোনো জায়গা দেবে না, সেটা স্বয়ং অশোকবাবু নিজে জানেন। কখনো কংগ্রেসের সাথে হাত মিলিয়ে চেষ্টা করেছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার, কখনো বিজেপিকে সমর্থন করে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু সবকিছুতেই তারা সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। এই নির্বাচনেও তারা খাতা খুলতে পারবে না, তারা শূন্য থেকে মহাশূন্যর দিকে এগিয়ে যাবে। আর এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 4র্থবারের সরকার গঠন আর কয়েক ঘন্টার অপেক্ষা। ধন্যবাদ ডক্টর সেন। আর এই ঘোড়া কেনা বেচার একটা আশঙ্কা অশোক ভট্টাচার্য করছেন, আর এই রকমই একটা আশঙ্কার সুর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর গলাতেও শোনা গিয়েছিল। কি বলেছিলেন তিনি এই আশঙ্কায়, শুনুন। 100 পার মানে 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়েছে, ডাবল সেঞ্চুরি করতে হবে কিনা, যাতে ভালো করে পর্যদস্ত করতে হয়, যাতে মেম্বার কিনে নিয়ে আর টাকা দিয়ে আর অন্যভাবে খেলে গভর্নমেন্ট ভেঙে দিতে না পারে। 5 বছরের স্থায়ী গভর্নমেন্ট চাই। আর আমাদের সরকার থাকলে এনআরসিও হবে না, ডিটেনশনও হবে না, অন্য কিছুও করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভোটের ফল প্রকাশের আগের দিন নোয়াপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম। বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়িতে হামলা চালানোর অভিযোগ। আগ্নেয়াস্ত্র হাতে বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, গুলি করে খুনের চেষ্টার অভিযোগ করছে বিজেপি। এরপরই তল্লাশি চালিয়ে আকাশ এবং আমান নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনে এফআইআর করেছি, আকাশ চৌধুরী গোলু যে নোটোরিয়াস ক্রিমিনাল এবং অমন চৌধুরী, এই দুজন ছিল। এরা তৃণমূল করে, এদের তো ছবি আছে। এরা টিএমসি সব যে প্রার্থী হয়েছে এখানকার, সে মিষ্টি খাওয়াচ্ছে, প্রার্থী খাওয়াচ্ছে এদেরকে যারা গুলি চালিয়েছে, এই আকাশ চৌধুরী আর অমন চৌধুরীকে। কেন করলো এটা তো ওরা উত্তর দিতে পারবে, আমরা কি করে উত্তর দেবো? ওরা গুলি চালাচ্ছে, বন্দুক ওদের কাছে আছে, ওরা ভাবছে তাদের বাবা সরকার আছে, সেই হিসাবেই ওরা গুলি চালিয়েছে। কিন্তু না না, কিসের ভয়, এইসব অভ্যাস হয়ে গেছে আমাদের। এই
আমরা যে বিজেপি করছি, আমরা কিন্তু বিজেপি করছি কি গুলি খেতে হবে, আপনি এই ভয়ে করবেন কি ভয়, এরা ভয় দেখাবে আমরা ভয় খেয়ে যাব, ওই সিস্টেম নেই। যেটা বলছে এটা ঘটাবে, বিজেপির লোক হতে পারে। তো বিজেপি লোক আছে, তাহলে এনআইএ তদন্ত হয়ে যাক। আমি এখনই এনআইএ তদন্ত দাবি করছি। সত্যিটা বাইরে চলে আসবে কি বিজেপি গোটপ আছে কি আছে, আমরা তো এনআইএ তদন্ত দাবি করব। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন কেন করা হয়েছিল? এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে, স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে এরা প্রিয়ঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদবাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না। এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা। এই যে গুলি চালানো, ক্রিমিনালকে পাঠানো, এই লাইনে তারা শিশু আছে, এই চেষ্টা করুক যাতে বড় হওয়ার চেষ্টা করবে না। আমি ডাইরেক্ট বলছি, বড় হওয়ার চেষ্টা করবে না। পলিটিক্যাল লোকের উপরে হামলা করবে, আর সেটা আমরা মেনে নেব। আমি কিন্তু সেই স্কুলে ছাত্র না। নোয়াপাড়ার রাজনীতি সরগরম। এখান থেকে 3 থেকে হার্ডলি 4 কিলোমিটার হবে কাউন্টিং সেন্টার। তার আগের দিনই গুলি চললো নোয়াপাড়ায়। উত্তপ্ত হচ্ছে কি নোয়াপাড়া, উত্তপ্ত হচ্ছে কি ব্যারাকপুর, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে সাধারণের মনে। কাউন্টিং সেন্টার যাতে কাউন্টিং যদি ভালো হয়, অর্থাৎ কাউন্টিংয়ে যাতে শান্তি থাকে, দুই পক্ষই সেটা চাইছে। তৃণাঙ্কুরও চাইছে, তৃণাঙ্কুর ভট্টাচার্য চাইছে, পাল্টা অর্জুন সিংও চাইছে। আগের দিনই তিনি মেসেজ দিয়েছিলেন কোনো অশান্তি নয়, অশান্তি হলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। নোয়াপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আমার জানা নেই, নির্বাচনী প্রচারে আমরা গেছি, নির্বাচনী প্রচারে প্রচুর মানুষের সঙ্গে কথা হয়েছে, প্রচুর মানুষকে মিষ্টি খাইয়েছি, কেক খাইয়েছি, মালা পরিয়েছে, প্রচুর ঘটেছে। আমরা তো প্রায় 280টা ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করেছি। আমার জানা নেই এমন কেউ আছে কিনা, আমি তাকে আইডেন্টিফাই করতে পারছি না। আমি আমার পরিষ্কার বক্তব্য রেখেছি, আগেও রেখেছি, নট দ্য ফার্স্ট টাইম। 4 তারিখে আমি জিতে যাওয়ার পরও যদি কেউ বা কারা আমার ঘনিষ্ঠ স্বরূপ ভাবে তারা যদি মনে করে তার অশান্তি তৈরি করবে, আমি প্রশাসনকে অনুরোধ করেছি যে আমি জিতে যাওয়ার পরও কোনো অশান্তি যাতে নোয়াপাড়ার মুখে না হয়, যার ঘনিষ্ঠ যে হোক তাকে অ্যারেস্ট করা হয়। তৃণাঙ্কুর দাবি করছে যাদের কেক মিষ্টি খাওয়ানোর ছবি দিয়েছেন আপনি, সেই ছবিতে উনি কেক মিষ্টি ভোটের প্রচারে অনেককেই খাইয়েছে, যে ওনার কেউ ঘনিষ্ঠ না যারা ঘটনা করে। উনি ওনাকে একজনকে মালা পরাচ্ছিল, সে ড্রাগস কেসে ধরা পড়ল, সে বিবেক যাদব। তাহলে উনি কীভাবে বললে মালা পরাতে পারেন না জেনে, আর কেক মিষ্টি খাওয়াতে পারেন না মেরে? এইসব গল্পের মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, বুঝেছেন তো? আমরা কিন্তু এইসব মিথ্যে কথা দেখে দেখে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। উনি এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এদের ব্যাপার আছে ইউজ অ্যান্ড থ্রো। এরা যখন ইউজ করে অ্যান্টি সোশ্যালদেরকে, আবার ইউজ করে যখনই নিজের গায়ে পড়ে যায় তখন বলে কি আমি জানি না। তো এইসব মিথ্যে কথা বলে লাভ নেই। আর ভোটের ফল প্রকাশের আগে অর্জুনের মুখে শোনা যাচ্ছে কেষ্ট বুলি। ভোটের পর উন্নয়নকে রাস্তায় নিয়ে এসে তিনি গুড় বাতাসা খাওয়াবেন। ডিজেল লাইন নাকি কেটে দিয়েছেন, কথা বলছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। ডিজে লাইন কেটে দিয়েছি আমরা, আর ডিজে বাজানো। আপনারা কি করবেন তৃণমূল কর্মীতে? আমরা কোনো ডিজে না, আমরা না গুড় বাতাসা, গুড় বাতাসা খাওয়াবেন। আমরা গুড় বাতাসা উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর গুড় বাতাসা খাওয়াবো। ডিজে লাইন কেটে দিয়েছি আমরা, আর ডিজে বাজানো। আপনারা কি করবেন তৃণমূল কর্মীতে? আমরা কোনো ডিজে না, আমরা না গুড় বাতাসা, গুড় বাতাসা খাওয়াবেন। আমরা গুড় বাতাসা উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর গুড় বাতাসা খাওয়াবো। অর্জুন সিং পরে 4 তারিখে মানে কালকে রেজাল্ট বেরোনোর পর গুড় বাতাসা খাওয়াবেন না নিজে খাবেন না নিজে নকুলদানা পছন্দ করবেন সেটা দেখা যাবে। ঘটনাটা হচ্ছে পালাবেন না তো, কারণ ওনার সঙ্গে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স আছে, সিকিউরিটি বাহিনী আছে। অমিত শাহ দাক্ষিণে ওনার কাছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, কিন্তু ওনার অন্য অন্য সব সঙ্গী সাথী তাদের সঙ্গে তো আর সুরক্ষা বাহিনী নেই। তাই আমাদের চিন্তা উনি আবার তাদেরকে ফেলে পালিয়ে যাবেন না তো।
আর ঠিক এখান থেকেই আপনাদের শোনাবো যে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক মানে এই যে ডিজে বাজানোর যে প্রসঙ্গটা এসেছে সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। এবারে ভোট প্রচারে এই হুঁশিয়ারি শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেছিলেন যে ডিজে বাজানো হবে। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। আচ্ছা, পুরুলিয়ার ফলাফল কি হতে চলেছে? বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি দাবি করছেন পুরুলিয়ার 9টি আসনেই তাঁরাই জিতবেন। 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। তার বক্তব্য শুনুন। পুরুলিয়া জেলাতে যে 9টা বিধানসভা আছে, 9টা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে, আর যারা আদার্স আছে সব কটা দলেই হারতে চলেছে। 2/3 আসন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে পশ্চিমবাংলায়, এবং নিশ্চিত হবে। কারণ আপনারা দেখছেন যেভাবে দিদিমণি এতদিন ধরে সাধারণ মানুষকে রাস্তায় বসিয়েছিলেন, এতদিন ধরে শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় বসিয়েছেন, বেকার যুবক যুবতীদেরকে রাস্তায় বসিয়েছেন, আজকে দিদিমণিকে এখানে সাধারণ মানুষ রাত ভোর রাস্তায় বসিয়ে দিয়েছে। আপনারা দেখুন সেটা ভালো করে। রাজ্যে কোনো পরিবর্তনের হওয়ার কোনো, বরং আগের থেকে অনেক বেশি মেজরিটি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে। এসআইআর থেকে শুরু করে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করার একটা চেষ্টা করছে। সেইটার জন্য আমাদের কর্মীদেরকে সতর্ক থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের নেত্রী বা আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি তিনি বার্তা দিয়েছেন, সতর্ক থাকার কথা বলেছেন। কালীঘাট থানায় আবার ওসি বদল হয়েছে। 24 ঘন্টার কম সময়ে কালীঘাটে 2 জন ওসির বদল হয়ে গেল। চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার নতুন ওসি করা হয়েছে বলাই বাগকে। সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুশোভন, এই বলাই বাগকে নিয়ে আসা হলো, নতুন ওসি হলেন কালীঘাট থানার, কি কারণে সরিয়ে দেওয়া হলো চামেলি মুখোপাধ্যায়কে? দেখো, প্রথম গৌতম দাস তিনি ওসি ছিলেন। তুমি জানো যে তার একটি ছবি সমাজ মাধ্যমে চলে আসে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি চলে আসার পরই তাকে বদল করে চামেলি মুখার্জিকে আনা হয় উল্টোডাঙ্গা মহিলা থানা থেকে। আবার উল্টোডাঙ্গা মহিলা থানা থেকে পাঠিয়ে দেওয়া হলো। তার জায়গায় বর্তমানে বলাই বাগ তিনি আসলেন। তিনি পোলেহার থানার অ্যাডিশনাল ওসি ছিলেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে কমিশনের লালবাজারের তরফ থেকে কিন্তু এটা জাস্ট শুধুমাত্র বদল বলেই বলা হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে বারবার বদল, সেটা নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন তুলছে। যদিও বলাই বাগ তিনি একেবারে পোলেহার থানার অ্যাডিশনাল ওসি, তাকে বর্তমানে কালীঘাট থানার ওসির দায়িত্ব সামলাতে হবে। ধন্যবাদ। সরালেন, কিন্তু তার ব্যবস্থাটা ফার্দার কি হলো? আপনি সরিয়ে দিলেন, সেটা শুধু ব্যবস্থা যথেষ্ট নয়, ওটা যথেষ্টভাবে ওই ফেসবুক যে পোস্ট ছিল অনেক আইন যেগুলো আছে তার লঙ্ঘন হয়েছে। শুধু সরিয়ে দিলাম হয়ে গেল? কালীঘাট থানায় যখন একটা জগদ্দল পাথরের মতন একটা ওই বসেছিল শান্তনু সিনহা বিশ্বাস, যে থানায় ওসি ছিল সেই থানায় এসি ছিল, পরবর্তীকালে ডিসি হয়েও সম্ভবত ওই থানাতেই যে বসেছিল, তার ব্যাপারে কি বলবে? এটা তো মিউজিক্যাল চেয়ার। আর এতদিন যে জগদ্দল পাথরটা বসেছিল, যে এখনো এসকন পালিয়ে আছে, একটা ডিসি পলাতক রাজ্যের, সেটা লজ্জার নয়? আর যোগ্যতা অযোগ্যতার কথা কার মুখে শুনবো? কার মুখে শুনবো? কচুবন নেতার মুখে যোগ্যতা অযোগ্যতার কথা শুনবো? নির্বাচন কমিশন বুঝেছে, নির্বাচন কমিশন করেছে।
ফলতা বিধানসভায় আবার ভোট হবে। ফলতার সব বুথেই পুনর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। 21শে মে ফলতায় আবার ভোট গ্রহণ জানিয়েছে কমিশন। ফলতার 285টি বুথ, সেখানে ফের ভোট গ্রহণ হবে। 4 মে রাজ্যের 293টি আসনে ভোট গণনা হবে। আর ফলতা বিধানসভার ভোট গণনা স্থগিত রাখা হয়েছে, কারণ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21শে মে সেখানে পুনরায় ভোট হবে, আর 24শে মে ফলতা বিধানসভার ভোটের গণনা রেজাল্ট আউট হবে। 58 ধারা প্রয়োগ করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনা হওয়ার আগে 58 বা 58 ধারা অনুযায়ী কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে ফল প্রকাশের পরেও পুনর্নির্বাচন হতে পারে, কারণ সংবিধান অনুযায়ী ফল প্রকাশ হয়ে গেলে কমিশন আর পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে না। শুধুমাত্র সেই অধিকার তখন আদালতই নিতে পারে। সেই কারণেই ফলতার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা প্রয়োগ করল নির্বাচন কমিশন। আমরা প্রায় 240টা মতো বুথে আমরা অবজেকশন দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম, স্পেশাল অবজারভার এসেছিল, ওনাকে বলেছিলাম আপনি খতিয়ে দেখুন। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যেটা বলছি সেটা সঠিক এবং আমরা চাই পুনর্নির্বাচনটা হোক, পুরোটাই নির্বাচনটা হোক। এই ব্ল্যাক টেপ মারা হয়েছে, আতর লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে রাখা হয়েছে। অতএব পুনর্নির্বাচনটা আমরা দাবি করেছিলাম, নির্বাচন কমিশন সব খতিয়ে দেখে পুনর্নির্বাচনটা করে দিয়েছে। এই কৃতদাস কমিশন মালিকের চাকরগিরি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে বুঝতে পেরেছে যে এইসব বুথে ইভিএম খুললে পরে বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে, সেখানে কাউন্টিংই বন্ধ করিয়ে রাখে। ফলতায় আমরা এটা কি দাবাং নাকি এনকাউন্টার স্পেশালিস্টকে পাঠিয়েছিল? তার রিপোর্টটা কোথায়? তার রিপোর্টে কি কোনো রিপোলিং এর উল্লেখ করা ছিল? তার রিপোর্টে কি কোথাও বুথ করার উল্লেখ করা ছিল? তাহলে সেই দাবাং, এনকাউন্টার স্পেশালিস্ট, সিংহম তারা এসে কি করেছে ফলতায়? তাকে ফোকাস করতে হবে। ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বিজেপি নেতা অমিত মালব্যর টুইট, ডায়মন্ড হারবার মডেল চুরমার। ফলতায় পুনর্নির্বাচন ঘোষণার পরে এই পোস্ট বিজেপির এক্স মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে পোস্ট করেছেন অমিত মালব্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন। 10 জন্মেও ডায়মন্ড হারবারের আঁচড় কাটতে পারবে না বিজেপি। যা আছে সবকিছু প্রয়োগ করুক, চ্যালেঞ্জ অভিষেকের। গোটা ভারতকে ফলতায় নিয়ে আসার চ্যালেঞ্জ জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। সব থেকে শক্তিশালী গডফাদারকে ফলতায় পাঠাও, হুঁশিয়ারি অভিষেকের। সাহস থাকলে ফলতায় লড়ে দেখাক। বাংলা বিরোধী গুজরাটি গ্যাং বলে বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।